যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্যের স্বস্তি, বাংলাদেশকেও তাৎক্ষণিক সুরক্ষা দেবে বললেন বাণিজ্য উপদেষ্টা। শেষ হলো বিনিয়োগ সম্মেলন, ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরির কথা বলছে বিডা। বাংলাদেশে ব্যবসায় আগ্রহী পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো। পরাশক্তি দেশগুলোর প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে ফিলিস্তিনে গণহত্যা চলছে, অভিযোগ বিএনপির। মুসলিম বিশ্বের ভূমিকায় হতাশা প্রকাশ। এবং ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরানোর চেষ্টায় সরকার। কাদের কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট চাই প্রসিকিউশন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার বিস্তারিত। বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশের ওপর 90 দিনের জন্য শুল্ক স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে পতনের মুখে থাকা পুঁজিবাজার ফের চাঙ্গা হতে শুরু করেছে। হোয়াইট হাউস বলছে, আলোচনায় ইচ্ছুক দেশগুলোর প্রতি নমনীয় থাকবে যুক্তরাষ্ট্র। তবে চীনের পাল্টা শুল্ক আরোপের জেরে তৃতীয় দফায় 125% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। চীন ব্যতীত অন্য যেসব দেশের ওপর শুল্ক আরোপ করা হয় তা 90 দিনের জন্য স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ সিদ্ধান্ত জানান তিনি। এ তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। তাই অতিরিক্ত শুল্ক স্থগিত করায় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুল্ক কার্যকর হতে যাওয়ার দিনেই বেশিরভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি 3 মাসের জন্য স্থগিতের ঘোষণা আসে। হোয়াইট হাউস বলছে, শুরুতে বড় ঘোষণা দিয়ে পরে আলাদা আলাদা দেশের সঙ্গে আলোচনায় বসার কৌশলই তাদের মূল পরিকল্পনা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতোমধ্যেই 75টিরও বেশি দেশ যোগাযোগ করেছে। যারা আলোচনায় আগ্রহী তাদের বিষয়ে নমনীয় থাকবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শুল্ক আরোপের পর চীন পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের ওপর। 2 দফায় পাল্টাপাল্টি শুল্ক আরোপের তীর ছোড়ে 2 দেশই। এরই জের ধরে অন্য সব দেশের ওপর 3 মাসের জন্য শুল্ক স্থগিত করা হলেও এর থেকে বাদ যায় চীনের নাম। উল্টো বাড়িয়ে দেয়া হয় 125% পর্যন্ত শুল্ক, যা তাৎক্ষণিকভাবে কার্যকরের সিদ্ধান্ত হয়েছে। 90 দিনের জন্য পারস্পরিক 10% শুল্ক স্থগিতের এই অনুমোদন দেওয়ার পর ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলোতে দ্রুত ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশ্ব পুঁজিবাজারে যে ধস শুরু হয়েছিল সেটা চাঙ্গা হচ্ছে। শেয়ার বাজারে এসেছে স্থিতিশীলতা। S&P 500 সূচক আগের 0.7% ক্ষতি কাটিয়ে 5.7% উঠে এসেছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 2000 পয়েন্ট বা 5% বেড়েছে এবং নাসডাক কম্পোজিট সূচক বেড়েছে 6.8%। কাজী শাহরিন, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাস স্থগিতের সিদ্ধান্ত তাৎক্ষণিক সুরক্ষা দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, এতে দেশটির সঙ্গে আলোচনায় বসার সুযোগ মিলবে। বৃহস্পতিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশ তেমন সমস্যায় পড়বে না উল্লেখ করে তিনি বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটানোর পাশাপাশি বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে। আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের যেন প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উত্তর বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি, আমি সেটার মধ্যেই নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত না করলে রফতানি বাজারের ধাক্কা সামলানো কঠিন হয়ে যেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বর্তমান পরিস্থিতিতে সরকার সহ ব্যবসায়ীদের নবোদ্যমে কাজ করার পরামর্শ দেন তারা। শুল্ক যুদ্ধ নিয়ে মনিরুল ইসলামের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ, জানাচ্ছেন মুদাসসির আলী। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে দেশের অর্থনীতিতে বড়সড় ধাক্কা আসবে এ বিষয়ে মোটামুটি সবাই একমত। দুশ্চিন্তা ভর করে দেশের তৈরি পোশাক শিল্পে। আমাদের নিজেদেরও অনেক ক্ষেত্রে প্রাইস অনেক বেশি, আমাদের কস্ট বেশি, তো সেগুলোকে আমাদের কমানোর একটা তাগিদ দিতে হবে, দেখতে হবে যে কিভাবে আমরা ওইখানে নিজেদের কম্পিটিটিভ করতে পারি। কারণ আমরা আসলে দেখা যায় যে লো অ্যান্ড মিড ক্যাটাগরির প্রোডাক্টগুলোই বেশি করি। আমরা চাচ্ছি আমরা হাই ভ্যালুর প্রোডাক্ট করতে, আমরা চাচ্ছি আমরা
নন কটন বেস প্রোডাক্ট করতে, বাট স্টিল আমাদের বাস্কেটটা কিন্তু লো অ্যান্ড মিডেই বেশি। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় একক পোশাক রপ্তানির বাজার। 2023-24 অর্থ বছরে দেশটিতে মোট পোশাকের 18%ই গেছে বাংলাদেশ থেকে। শুল্ক বৃদ্ধির কারণে রপ্তানির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তাই স্বাভাবিক ঘটনা। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে বাংলাদেশের যে শুল্ক সেটা হচ্ছে 74% এবং এই কারণে 37% হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এটা আরোপ করেছে। কিন্তু এটা একটা জটিল সূত্র আছে, তো সেই সূত্র হিসাব করলে দাঁড়ায় যে আসলে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি সেটারই আসলে অর্ধেক হারে শুল্ক আরোপ করা হয়েছে। ভিন্ন মত আছেন। অর্থনীতিবিদ শাহাদাত সিদ্দিকী জানান, ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রম বাজার অনেক সস্তা, তাই পোশাক রপ্তানিতে তারা বেশ পিছিয়ে। বাংলাদেশ কিন্তু কম্পিটিটিভ জায়গায় শুধুমাত্র ইন্ডিয়ার সাথে একটু ব্যতিক্রম এবং পাকিস্তানের সাথে, বাকি ওরা কিন্তু আমাদের চেয়ে পাকিস্তান এবং ভারত তারা কিন্তু প্রতিযোগিতায় আমাদের থেকে পিছনে। অতএব আমার সাথে কে যুদ্ধ করছে এই তৈরি পোশাকের বাজারে? ভিয়েতনাম তো আমার থেকে অনেক বেশি। অতএব আমি কিন্তু সেই জায়গায় একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ পাচ্ছি। বাংলাদেশ থেকে রপ্তানির 3/4 পোশাক খাতের উপর নির্ভরশীল। বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের বাজারে দাম বাড়লে ক্রয়াদেশ কমে যাবে। এমন বাস্তবতায় চট করে ভোল পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশে আরোপিত অতিরিক্ত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ের মধ্যে ট্রাম্পের সঙ্গে আলোচনা করে বিষয়টির স্থায়ী সমাধান করতে হবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন, যেখানে বিদেশি ইনভেস্টমেন্টের পাইপলাইন তৈরি হয়েছে। এখন সেগুলোর ধারাবাহিক মনিটরিং করা হবে বলে জানিয়েছেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি। বলেন, এখন পর্যন্ত $250 মিলিয়ন মতো বেসরকারি বিনিয়োগ এসেছে। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে ছিল ডিজিটাল ইকোনমি, টেক্সটাইল ও গার্মেন্টস, হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা সহ অংশীদারিত্বমূলক নানা সেশন। 4 দিনের সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, ইউএস সহ রেকর্ড সংখ্যক 40 দেশের খ্যাতনামা বিনিয়োগকারীরা অংশ নেয়, যেখানে দেশি বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে বিনিয়োগ প্রতিশ্রুতি মিলেছে। আবার বেসরকারি খাতের ব্যবসায়ীদের সঙ্গে অনেক চুক্তিও হয়েছে, খুলেছে কর্মসংস্থানের নতুন দরজা। 4 দিনের যদি সাম আপ করি, এটা আমার মনে হয় একটা দারুণ একটা অপরচুনিটি ফর বাংলাদেশ। 2 million young people are entering the labor market. One of the fastest growing economies with strong sectors like textile, and I'm happy to report that Bangladesh is right up there. When we do things well, we do them really at a global standard that we can be very proud of. দিনের শেষ ভাগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি বলেন, বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে, যা ধারাবাহিক মনিটরিং করা হবে। একটি প্রাইমারি অবজেক্টিভ বলেছেন, এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি, এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম, একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম, এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর পর ওদের কাছে ফেরত যাও। এ পর্যন্ত $250 মিলিয়ন মতো বেসরকারি বিনিয়োগ এসেছে বলেও জানান নাহিয়ান রহমান রচি। তো 4 ধাপে ওরা ইনভেস্টমেন্ট করে। আসলে প্রথমে ওদের আগ্রহ জন্মায়, তারপর আসলে আরেকটি ইনফরমেশন নেয়, তারপর এখানে এন্ট্রি করার চেষ্টা করে এবং ফাইনালি টাকাটা দিয়ে ইনভেস্ট করে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ জানিয়েছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এমন আগ্রহের কথা জানান এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ। আগ্রহকে স্বাগত জানিয়ে টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনুস। এ সময় বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগ এবং কোম্পানির কার্যক্রম প্রসারের ইচ্ছার কথা জানান এনগ্রোর সিইও। পরাশক্তি দেশগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ফিলিস্তিনে গণহত্যা চলছে বলে অভিযোগ বিএনপির। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বৃহস্পতিবার নয়াপল্টনে আয়োজিত সমাবেশ ও র্যালিতে দলটির নেতারা বলেন, ইসরায়েলের বিপক্ষে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাদের অভিযোগ, ইন্দো মার্কিন সমর্থনের কারণে ফিলিস্তিনের জনগণ গণহত্যার শিকার হচ্ছে। গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া।
ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নয়াপল্টনে সমাবেশ ও র্যালি করেছে বিএনপি। র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। ইসরায়েলের যাবতীয় যত পণ্য বাংলাদেশে রয়েছে সকল পণ্য আমরা বর্জন করব। জাতিসংঘকে অনুরোধ করব, আজকে যে ফিলিস্তিনি জনগণের প্রতি নির্যাতন, যে গণহত্যা অনতিবিলম্বে হত্যাকে বন্ধ করার জন্য অনুরোধ করছি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে সমর্থন করে বলেই দেশটি থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছিল। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পণ্য বয়কটকে সমর্থন করলেও এদেশে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ, লুটপাট গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা দিয়ে, সবটুকু সাহস দিয়ে আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে থাকব। যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে, বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক। প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের শেষ করতেই হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইসরায়েল এমন অত্যাচার করতে পারত না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যারা এই সমস্ত অপকর্মের সহযোগী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলি এই শাসন, এই অত্যাচার চলতেই থাকবে। সমাবেশের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর মৌচাক ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নিতে আসা দলটির নেতাকর্মীদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আলাদা অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নিলে পুলিশ অ্যাকশনে যাবে। কোনোভাবেই মব সংস্কৃতি সহ্য করা হবে না। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বৃহস্পতিবার দুপুরে সিলেট এয়ারপোর্ট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তিনি। জানান, কেউ নিজের হাতে আইন তুলে নিতে চাইলে ব্যবস্থা নেবে পুলিশ। যে অন্যায় করতে তারই আমরা আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার হয়নি বলেও জানান তিনি। যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে, যেটা নিয়ে আমরা পারিনি ওইটা তো আমরা অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো। এরপর সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, অপরাধীদের হস্তান্তরের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি আছে, তার আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। আমাদের কৃষক ভাইয়েরা ব্যবস্থা নিচ্ছে, এরা উৎপাদন বাড়ায় দিচ্ছে। এই জন্য আপনারা কৃষক ভাইদের ধন্যবাদ দেন, ওনারা আমাদের থেকে কৃষক ভাইদের ধন্যবাদ পাওয়ার বুঝতো। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জুলাই গণহত্যার অভিযোগে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করেছে প্রসিকিউশন টিম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের আইনে আরও সংশোধনী আনা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, 339 মামলায় এখন পর্যন্ত 54 জন গ্রেফতার হয়েছে। কাজী পাপ্পুর প্রতিবেদন। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বাইরের এমন আলোচনার মধ্যেই কতটুকু এগুলো তদন্ত ও বিচার তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, যেখানে তুলে ধরা হয় জুলাই আগস্ট গণহত্যার বিচারের চ্যালেঞ্জের কথা। আমাদের প্রায়োরিটি হচ্ছে তদন্তটাকে আগে শেষ করা,
এগুলো যারা বিঘ্ন সৃষ্টি করেছে তাদেরকে আমরা ধীরে ধীরে ধরতে পারবো। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। চিফ প্রসিকিউটর জানান, গণহারে নয়, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার মাস্টারমাইন্ড, নির্দেশদাতা ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে। একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। ডাইরেক্টলি কানেক্টেড অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড সেগুলোরে ধরবো। আর প্রধানত যার কারণে অপরাধ হয়েছে, যারা এটা ডিজাইন করেছে, যারা প্ল্যান করেছে, নির্দেশ দিয়েছে এবং এগুলোর জন্য যাবতীয় ফ্যাসিলিটি দিয়েছে, তাদের বিচার আগে হবে। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 339টি অভিযোগ জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে 22টি। এসব মামলার তদন্তে হাজারেরও বেশি ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। জবানবন্দি নেওয়া হয়েছে সহস্রাধিক ব্যক্তির। আর এখন পর্যন্ত জুলাই গণহত্যার মামলায় গ্রেফতার করা হয়েছে 54 জনকে। শেখ হাসিনা সহ পলাতক 87। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। চার্জশিট আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। আগামী 4 মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 19 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃহস্পতিবার সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। নকলমুক্ত পরিবেশে নির্ঝঞ্ঝাটভাবেই শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা। এবছরের সিলেবাসের সঙ্গে সময়ের সামঞ্জস্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবকরা। আর প্রশ্ন ফাঁস ও গুজব রোধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে উল্লেখ করে 2 মাসের মধ্যে ফল প্রকাশের আশা আছে বলে জানালেন শিক্ষা উপদেষ্টা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী 10 এপ্রিল শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চলবে 13 মে পর্যন্ত। এবার দেশ জুড়ে 3715টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থী 19,28,970 জন, যা 2024 সালের তুলনায় প্রায় 1 লাখ কম। সংশোধিত নতুন রুটিনে পরীক্ষা দিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালো শিক্ষার্থীরা। সময় হিসাবে ঠিক আছে, আর প্রশ্ন সহজ আছে, তাহলে সময় কম দিলেও হয়ে যেত সব। পরীক্ষা সহজ হয়েছে আর মোটামুটি সময়ও মধ্যে লেখা শেষ করতে পারছি। জুলাই আন্দোলনের জন্য আমরা অনেক পড়ালেখা করতে পারি না, এই জন্য একটু বাড়াই দিলে হয়তো ভালো হতো। একটু কঠিন হয়েছে প্রশ্ন, এমসিকিউ একটু বেশি কঠিন হয়েছে। আগের যে বোর্ড প্রশ্নগুলো ছিল ওগুলো তো আমরা সলভ করে আসছি সবগুলাই, ওগুলো যেরকম ছিল ওরকম যদি আসতো তাও অনেকটা ভালো ছিল। গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম পাবলিক পরীক্ষা নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিভাবকরাও। বাচ্চাদের প্রিপারেশন খুব বেশি ভালো বলা যায় না, বুঝছেন, দেশের পরিস্থিতির কারণে। ছাত্র বৈষম্যমূলক আন্দোলনের পরে বাচ্চাদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা দিতে হয়েছে। আন্দোলন সংগ্রাম উত্তর কিন্তু তারা সবসময় একটা ফ্রি ছিল, মেন্টালি ফ্রি ছিল, এবং পরীক্ষার সময় এসেও তারা মনে করে যে ইনশাল্লাহ সব পারবে। আমাদের গার্জিয়ানদের উচিত যে ইজি করে, মানে সহজে একটা মানসিক অবস্থা তৈরি করে তাদেরকে হলে ঢুকিয়ে দেওয়া। প্রথম পরীক্ষার দিনে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিয়ার আবরার। পরে সাংবাদিকের মুখোমুখি হন তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব, এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে
আমরা এটাকে দেখেছি। এ সময় রেওয়াজ অনুযায়ী 60 দিনের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। যদি রেওয়াজ থেকে থাকে নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে যানবাহনের বেপরোয়া গতি আর পথচারীদের এলোপাথারি রাস্তা পারাপারে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অটোরিকশার দৌরাত্ম্য তো আছেই, এছাড়া ফুটওভার ব্রিজের ব্যবহার যেন ভুলতেই বসেছে নগরবাসী। তারপরও চলাচল নিরাপদ করতে জেব্রা ক্রসিংয়ের ব্যবহার বাড়ানো এবং আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান সচেতন অনেকে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। মিরপুরের পল্লবী এলাকা, স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময় বাঁচাতে নিচ্ছেন এমন আত্মঘাতী ঝুঁকি। কেবল পল্লবী না, রাজধানীর ব্যস্ত সব সড়কেরই চিত্র এমন। সময় বাঁচাতে কিংবা সহজে রাস্তা পার হতে নিজের খেয়াল খুশি মতো রাস্তা পার হচ্ছেন পথচারীরা। এখানে রিকশা থামাইছে, তাই আইনটা প্রয়োগ করতে পারে না। আইনটা প্রয়োগ না হওয়ার ফলে মানুষ ইচ্ছা মতোই চলাচল করে। আমার মনে হয় এখানে একটা জেব্রা ক্রসিং থাকা উচিত। প্রায় সময় আমাদের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে, তাই এখানে এটা ওভারব্রিজ হলে ভালো হয়। আবার পথচারী পারাপারের জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, সঙ্গে বাসের বেপরোয়া গতি। রাজধানীর রাস্তায় এমন নানা বিশৃঙ্খলা যেন নৈমিত্তিক ঘটনা। পায়ে রিকশা বুঝছেন, অত দূর যাইতে সময় লাগে অনেক। সব সময় তো পার হই না, যখন যাত্রী নামে দেয় তখন পার হই। অনেক সময় যাত্রীও ঝুঁকি নিয়ে পিছিয়ে দেখে না, দেয় দৌড়। অনেক সময় ড্রাইভার জোরে চালায়, একজন অ্যাক্সিডেন্ট হয়। কিছু কিছু আছে ড্রাইভার খারাপ, কিন্তু সবাই না। কিন্তু অটোরিকশা তো মনে করেন যে ওরা কোনোটাই না, একবারে খালি যাইতেই আছে, ওদের মতো ওরা যাইতেই আছে। এই যে মানুষটা দূরে পার হইতেছে, এই জায়গায় আপনার একটু স্লো করা উচিত, যে সে দাগের ভিতরটা যাও, আমি একটা সিঙ্গেল নিয়ে সব কয়জন একসাথে যাই। মেট্রো স্টেশনের নিচে অন্ধকার রাস্তায় যেন মৃত্যুর মুখে ঝাঁপ দিচ্ছে অসংখ্য নারী পুরুষ। না, এটা ঠিক হচ্ছে না। এমন অনেকেই আছেন যারা অনিয়মকে অধিকার হিসেবেই ধরে নিচ্ছেন, নেই অনুশোচনাও। সময় বাঁচানোর জন্য নিয়ম নাই, আপনার গাড়ি দেখে পার হয়েছে। আমি জেব্রা ক্রসিং এবং ওভারব্রিজের যথাযথ ব্যবহারের মাধ্যমে বিশৃঙ্খলা রোধ করা সম্ভব বলেও জানান সচেতন নগরবাসী। নিরাপদে সড়ক পারাপার হতে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে, আর এজন্য ট্রাফিক বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছে রাস্তায় চলাচলকারী পথচারীরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। 2025-26 অর্থ বছরে স্বচ্ছ কর ব্যবস্থা, ব্যবসায় বান্ধব বাজেট চেয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হলো প্রাক বাজেট আলোচনায় এমন দাবি জানান তারা। আর এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতার স্বচ্ছতার পাশাপাশি রাজস্ব আহরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মোহাম্মদ রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চেম্বার ভবনে। সভায় প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, এমন একটি কর ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে করদাতা যেমন স্বচ্ছতা পাবেন, তেমনি রাজস্ব আহরণও হবে কার্যকর। আমাদেরকে যৌক্তিকভাবে ট্যাক্স বাড়াতে হবে এবং আপনাদের যে বিজনেস অপরচুনিটিগুলো সেগুলোকে বিবেচনায় নিয়ে প্রত্যেকের ভ্যাট এবং ট্যাক্স এবং ইম্পোর্টের অভিজ্ঞতাটাকে মসৃণ করা এবং ঝামেলা মুক্তভাবে যাতে করে ওনারা ওনাদের ডিউটিগুলো পালন করতে পারে সেদিকে চেষ্টা করা। করজালের আওতা বাড়ানোর পাশাপাশি কর্পোরেট কর হ্রাস, ভ্যাট সংস্কার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কর পরিশোধ ব্যবস্থা সহজ করার আহ্বান জানান চেম্বার প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশা। ট্যাক্স এবং ভ্যাটের অডিট প্রক্রিয়া সহজীকরণ করার জন্য ব্যবসায়ীরা বারবার বিভিন্ন ফোরামে বলেছেন, একবার ট্যাক্স অডিট হয়ে যাওয়ার পরে পরবর্তী 5 বছর পুনরায় অডিট না করলে ব্যবসায়ী সমাজ বলেছেন যে তাদের জন্য ভালো হয়, নাহলে তারা নানা হয়রানির মুখে পড়েন। ইনফ্লেশন, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাজেটে যেন কর চাপ না বাড়ে, বরং সবাইকে কর ব্যবস্থায় আনতে সহজ ও স্বচ্ছ পদ্ধতির ব্যবস্থা নেওয়া হবে। সভায় বিভিন্ন খাতের উদ্যোক্তারা বাজেটে তাদের মতামত তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কর কাঠামো সহজীকরণের দাবি জানান। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অগ্রিম কর বাতিল সহ কর নীতির পুনর্বিন্যাসের কথা বলেন। 2025-এ এসেও যদি আমরা জটিল প্রক্রিয়ার মধ্যে হাঁটি তাহলে রপ্তানি বাড়বে কোত্থেকে? বর্তমান সরকার এই চেম্বারকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের প্রস্তাবগুলি
ওনারা বাজেটে এগুলি লিপিবদ্ধ করে। শেয়ার বাজারে ডিভিডেন্ড যারা দেয় এটার উপর আপনি 40% ট্যাক্স দেন, আবার সেকেন্ড ইনকাম ট্যাক্সের 25% ট্যাক্স দেন, এটাকে 25% মাফ না করলে শেয়ার বাজার উন্নত হবে না, দেশ উন্নত হবে না, ব্যবসায় উন্নত করতে পারবে না। নতুন বাজেট ঘোষণার আগে ব্যবসায়ীদের এ ধরনের মতামত রাজস্ব নীতিকে বাস্তবমুখী ও ব্যবসা বান্ধব করতে সহায়তা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ। চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা দোকানগুলো হঠাৎ উচ্ছেদ করা হয়েছে। দোকানদারদের অভিযোগ, চাঁদা দিয়েও তাদের দোকানগুলো স্থায়ী হয়নি। প্রতিদিন 200 টাকা করে চাঁদা দিতে হতো রেলওয়ে সড়ক পরিবহন কর্মচারী কল্যাণ সমিতির নামে একটি সংগঠনকে। তারা বলছেন, রেলওয়ে উপদেষ্টা আসার কথা থাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অবৈধ ও অস্থায়ী দোকান উচ্ছেদ নিয়মিত কার্যক্রমের অংশ বলে জানান রেলওয়ে কর্মকর্তারা। লালমনিরহাটের ড্রামের তৈরি সেতুতে দুঃখ ঘুচল 20,000 মানুষের। পাটগ্রামে সানিয়াজান নদীর ওপর প্লাস্টিকের ড্রাম, বাঁশ আর চাটাই দিয়ে সেতুটি নির্মাণ করেন স্থানীয়রা। ভাসমান ড্রাম সেতু সবার নজর কেড়েছে, তবে স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়নে সানিয়াজান নদী পারাপারে 100টি 250 লিটার ড্রাম দিয়ে 200 ফুট ভাসমান সেতু নির্মাণ করেছে স্থানীয়রা। ইতোমধ্যে সেতুটি দিয়ে যাতায়াত শুরু করেছেন তারা। এতে খুশি 3 গ্রামের প্রায় 20,000 মানুষ। সানিয়াজান নদীর উপর সেতু না থাকায় প্রতি বছর ভোগান্তিতে চলাচল করত স্থানীয়রা। স্থানীয় উদ্যোগে সবার সহযোগিতায় বাঁশ সংগ্রহ করে সেগুলো বিক্রি করে কেনা হয় রাবার ড্রাম। সেই ড্রাম দিয়ে তৈরি করা হয় ভাসমান সেতু। বর্ষাকাল আসলে যে আমাদের কি হবে আল্লাহ মাবুদে জানে। এই ব্রিজ দিয়ে মনে করেন সানিয়াজান অনেক ধরনের লোক এই ব্রিজ দিয়ে চলাচল করে। এই ব্রিজে আমরা হাঁটতে পারিছি না, ওর খালি ঢুলাঢুলি করে। বাচ্চা নিয়ে খুব অসুবিধা, সরকার স্কুল গেতে আমাদের খুব অসুবিধা। প্রতি বছর বন্যায় তাদের ভোগান্তি বেশি বেড়ে যায়, তাই স্থায়ী সেতু নির্মাণের দাবি তাদের। আমাদের অনেক সমস্যা হয়, আমাদের এলাকাবাসী থেকে শুরু করে অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী অনেক সমস্যা হয়, ভাড়া অনেক বেশি যায়। তার জন্য আমাদের যদি এই ব্রিজটা হয় তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব। কিন্তু ব্রিজ হয় কিন্তু হয় আর না। আমার দাবি কিন্তু এইটাই যে এইখানকার জন্য ব্রিজটা হয়। সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এই জনপ্রতিনিধি। অনুরোধ থাকবে যে আমাদেরকে এই ব্রিজটা আমাদের অতি তাড়াতাড়ি আমাদের করে দেওয়া হয়। স্থায়ী সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এই অঞ্চলের কৃষি, অর্থনীতি ও ব্যবসায়িক গতি আসবে বলে মনে করেন স্থানীয়রা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্যে স্বস্তি, বাংলাদেশকেও তাৎক্ষণিক সুরক্ষা দেবে বললেন বাণিজ্য উপদেষ্টা। শেষ হলো বিনিয়োগ সম্মেলন, ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরির কথা বলছে বিডা। বাংলাদেশে ব্যবসায় আগ্রহী পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনুগ্রো। পরাশক্তি দেশগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ফিলিস্তিনে গণহত্যা চলছে, অভিযোগ বিএনপির। মুসলিম বিশ্বের ভূমিকায় হতাশা প্রকাশ। এবং ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরানোর চেষ্টায় সরকার, কাদের কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড অ্যালার্ট চাই প্রসিকিউশন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।